সুপ্রভাত বন্ধুরা, আজ 10 অক্টোবর শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তায় বিশেষ বিশেষ বিভাগগুলি হল আন্তর্জাতিক সংবাদ, বিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে। 2025 সালে সাহিত্য নোবেল পেলেন লাসলো ক্রাসনাহারকাই। হাঙ্গেরির আধুনিক সাহিত্যের এক বিরল দৃষ্টিনন্দন শক্তির অধিকারী তিনি। 2025 সালে সাহিত্য নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। কমিটির ভাষায় তাঁর সেই দৃষ্টিনন্দন বিষণ্ণ অথচ মহিমান্বিত গদ্য রচনার জন্য, যা বিশৃঙ্খলা ও ভয়ের মধ্যেও মানবতার শিল্প সত্তাকে পুনরুজ্জীবিত করে। 1954 সালে 5ই জানুয়ারি হাঙ্গেরির ছোট শহর জিউলাতে জন্ম নেন তিনি। বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়লেও শেষ পর্যন্ত সাহিত্যতেই স্থায়ী আশ্রয় নেন। তাঁর জীবনযাপনও ছিল নিভৃত এবং সংযত। তিনি প্রায়ই হাঙ্গেরির পাহাড়ি অঞ্চলে একাকী সময় কাটান, লেখেন, ভ্রমণ করেন আর চীনা ও জাপানি সংস্কৃতির দর্শন নিয়ে চিন্তাভাবনা করেন। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রচেষ্টা বিরোধিতা আফগানিস্তানের পাশে দাঁড়ালো ভারত। শুধু ভারতই নয়, এই বিষয়ে ট্রাম্পের বিরোধিতা করে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন, পাকিস্তান এবং রাশিয়া। তাদের সঙ্গে ভারতও একই পংক্তিতে বসল। আন্তর্জাতিক ও আঞ্চলিক কোনো বিষয় চীন, পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে ভারতের সহমত হওয়ার এমন দৃষ্টান্ত বিরল। রাশিয়া ও আফগানিস্তানে তালিবান সরকারের কর্মকর্তারা গত মঙ্গলবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বৈঠক করলেন। কয়েক মাস আগে মস্কো তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পর রুশ কর্মকর্তাদের সঙ্গে এটাই তাদের প্রথম বৈঠক। বৈঠকে অংশ নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পশ্চিমা নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেন এবং আফগানিস্তানের যুদ্ধোত্তর পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তা দেওয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার কয়েকদিন ধরে শাটডাউনের মধ্যে দিয়ে চলছে। এই পরিস্থিতিতে যেসব ফেডারেল কর্মীকে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে, শাটডাউন শেষে তারা সেই সময়ের বকেয়া বেতন পাবেন না বলে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। অনেক আইন প্রণেতা এই ব্যবস্থাকে বেআইনি বলে উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেছেন। বাইডেন ও ট্রাম্প প্রশাসনের সময় গত 2 বছরে গাজায় 2023 সালের 7ই অক্টোবর থেকে হামলা শুরুর পর অন্তত $2170 কোটি বা $21.7 বিলিয়ন ইসরায়েলকে সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রকাশিত এক নতুন একাডেমিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার ছিল এই সংঘাতের 3য় বর্ষপূর্তি। গাজায় মার্কিন সহায়তা নিয়ে গবেষণা চালিয়েছে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের কস্ট অফ ওয়ার প্রজেক্টের গবেষকরা। ওরেগনের পর ইলিনয়, পোর্টল্যান্ডের পর শিকাগো, খোদ আমেরিকার 2 ডেমোক্রেটিক প্রদেশেই চলছে আমেরিকার অভিবাসী নিয়ন্ত্রক দপ্তর ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস বাহিনীর ধরপাকড়ের তুমুল প্রতিবাদ। আর এই প্রতিবাদ রুখতে 2টি শহরেই বিপুল পরিমাণ সেনা পাঠিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোররাতে তার নির্দেশে কয়েকশো সেনা এসে পৌঁছে গেছে শিকাগোয়। দেশের 3য় বৃহত্তম এই শহরের আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং শহর যেন একটি যুদ্ধক্ষেত্র, এই দাবি করে সেখানে ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট, যার প্রবল বিরোধিতা ও সমালোচনা করছেন প্রাদেশিক গভর্নররা। ট্রাম্প অবশ্য নিজ সিদ্ধান্তে অনড়। বিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ। 60 বছরের এক রহস্য উন্মোচিত হলো। মহাবিশ্বে এমন কিছু কণা আছে যেগুলো এত শক্তিশালী যে বিজ্ঞানীরাও দীর্ঘ 60 বছর ধরে এর উৎস খুঁজে পাচ্ছিলেন না। এগুলোকে বলে আল্ট্রা হাই এনার্জি কসমিক রশ্মি। নরওয়ের এনটিএনইউ-এর বিজ্ঞানীরা এবার নতুন ধারণা দিয়েছেন। অতি বৃহৎ কৃষ্ণগহ্বর থেকে বের হওয়া মহাশক্তিশালী বাতাস এই সব কণাকে অকল্পনীয় গতিতে ত্বরান্বিত করছে। এই বাতাস আলোর অর্ধেক বেগে ছুটে চলে। শুধু তাই নয়, এটি গ্যালাক্সি
গ্যালাক্সির আকৃতিকে প্রভাবিত করে এবং পরমাণুর নিউক্লিয়াসকে মহাকাশে ছুঁড়ে দেয় অবিশ্বাস্য শক্তি নিয়ে। অর্থাৎ কৃষ্ণগহ্বর শুধু ধ্বংসই করে না, বরং মহাবিশ্বের রহস্যময় শক্তির উৎস হতে পারে। এই তথ্য জানা গেছে ব্ল্যাক হোল এবং কসমিক মিস্ট্রি নামক দুই আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা থেকে। আসছি দেশের খবরে। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে মনোনয়ন জমা দেওয়ার তারিখ এগিয়ে আসছে। বিহারে মহাগঠবন্ধনের অভ্যন্তরে চূড়ান্ত সমঝোতা সূত্র এখনও অধরা। বিরোধীদের মহাজোটের প্রধান দুই শরিক আরজেডি এবং কংগ্রেসের মধ্যে কিছু আসনের টানাপোড়েন এখনও মেটেনি। সূত্রের খবর, দফায় দফায় আলোচনা চালিয়েও মীমাংসার সূত্র বার করা যায়নি। অন্যদিকে আবার তিন বাম দলের চাহিদা মতো আসন ছাড়তেও তেজস্বী যাদবরা নারাজ। এর মধ্যে আরজেডির ওপর চাপ বাড়িয়ে রাখার কৌশল নিয়ে অন্তত 25টি আসনের প্রার্থী বাছাই সেরে ফেলেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সুরামোদীদের জন্য সুখবর, ভারতীয় বাজারে এবার কমতে পারে স্কচ হুইস্কির দাম। ভারত এবং ব্রিটেনের মধ্যে 4 মাস আগে সই হওয়া বাণিজ্য চুক্তির বাস্তবায়ন এবং তা অর্থনৈতিক লাভে পরিবর্তন করার উদ্দেশ্য নিয়ে দুদিনের সফরে ভারতে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দেশের অর্থনীতির রাজধানী মুম্বাইতে তিনি নেমেছেন বিপুল বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর আগামীকাল দ্বিপাক্ষিক বৈঠক হবে মুম্বাইয়ে। এই প্রথম তালিবান সরকারের কোনো মন্ত্রী পা রাখতে চলেছেন ভারতের মাটিতে। ভারত আফগানিস্তান কূটনৈতিক সম্পর্কে যা নিঃসন্দেহে এক নতুন মোড় বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। 6 দিনের সফরে তালিবান সরকারের বিদেশ মন্ত্রী আমির খান মুস্তাফি দিল্লি পৌঁছবেন আগামীকাল। 2021 সালে আগস্ট মাসে আফগানিস্তানে দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর থেকে আজ পর্যন্ত ভারত সরকারিভাবে তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে তালিবান সরকারের সঙ্গে ভারতের আলাদা পর্যায়ের বৈঠক হয়েছে একাধিক। আফগানিস্তানে প্রাকৃতিক দুর্যোগে বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত, পাঠিয়েছে ত্রাণ। মনে করা হচ্ছে পড়শি দেশ পাকিস্তানকে চাপে রাখতেই আফগানিস্তানের সঙ্গে সন্ধির হাত বাড়িয়েছে নয়াদিল্লি। 2027 সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, তার আগে নিজেদের শক্তি প্রদর্শন করল বহুজন সমাজ পার্টি। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর নেতৃত্বে লখনৌতে মেগা র্যালি আয়োজন করেছিল বিএসপি। মিছিলে বিএসপি সমর্থকদের জোয়ার চোখে পড়েছে। দীর্ঘ 4 বছর কার্যত চুপ করে থাকার পর হঠাৎ করে মায়াবতীর দলের এই সমাবেশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এদিনের সমাবেশ থেকে বিজেপির ভূয়সী প্রশংসা করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। বিএসপির মেগা র্যালিকে স্পন্সর্ড ভিড় বলে দাবি করল কংগ্রেস। আগামী মাসে 6 এবং 11 তারিখ বিহার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলই প্রার্থী তালিকা প্রকাশ না করলেও বৃহস্পতিবার প্রথম তালিকা প্রকাশ করল জনসুরাজ পার্টি। এদিন দুপুরে ঘোষিত এই তালিকায় মোট 51 জন প্রার্থীর নাম রয়েছে। এই নতুন দলের প্রার্থীদের তালিকায় রাজনীতির প্রচলিত মুখের বদলে দেখা গেল একেবারে অন্য ছবি। প্রার্থী করা হয়েছে বিশিষ্ট গণিতজ্ঞ, অভিজ্ঞ আইনজীবী, চিকিৎসক, প্রাক্তন আমলা এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের। প্রকাশিত তালিকা অনুযায়ী 16% মুসলিম এবং 17% অতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে থেকে জনসুরাজ পার্টির প্রার্থী করা হয়েছে। বিহারে এখনো 5 লক্ষ ভুয়ো ভোটার, দাবি করল কংগ্রেস। ভোটে জিতলে প্রতি পরিবার থেকে একজনকে দেওয়া হবে সরকারি চাকরি, আশ্বাস দিলেন তেজস্বী যাদব। ছোট থেকে স্কুলে যৌন শিক্ষার ক্লাস হওয়া উচিত, পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। এখন রাজ্যের খবর। 1 মার্চ 2024 সালে সরকারি নির্দেশনামা অনুযায়ী সমগ্র শিক্ষার সাথে যুক্ত সকলের বেতন বৃদ্ধি করার দাবি নিয়ে পথে নেমেছিল পার্শ্ব শিক্ষক সহ শিক্ষাকর্মীরা। এই দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। বেতন কাঠামো সংক্রান্ত যে সুপারিশ সমগ্র শিক্ষা মিশন থেকে অর্থ মন্ত্রকে করা হয়েছিল, তাতে চুক্তিভিত্তিক কর্মীদের কর্মজীবনের সময় অনুযায়ী বেতন বা ভাতার নির্দিষ্ট কাঠামো তৈরি করা হয়েছিল। উল্লেখ্য, এই কাঠামো অনুযায়ী বাকিদের ভাতা দেওয়া হলেও সমগ্র শিক্ষার কর্মীদের তা দেওয়া হয় না বলে অভিযোগ করেন তারা। তাই দ্রুত এই নিয়ম কার্যকর করে তাদের বেতন কাঠামো পুনর্গঠন করে বেতন বৃদ্ধি, অবসরকালীন ভাতার প্রদান, ইপিএফ এবং শূন্য পদে দ্রুত নিয়োগের দাবি নিয়ে বিকাশ ভবন অভিযান করেছেন একাধিকবার। তবে বিকাশ ভবন জানিয়েছে যা করার তারা করে দিয়েছে, এখন যা করার নবান্নই করবে। তাই এদিন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন যৌথ মঞ্চ
মঞ্চের পক্ষে 12টি সংগঠনের পার্শ্ব শিক্ষক নবান্ন অভিযানে ফের পথে নেমেছিলেন। উত্তরবঙ্গে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষজনের সাহায্যার্থে সিপিআইএমের উদ্যোগে রাজ্য জুড়ে ত্রাণ সংগ্রহ চলছে। উত্তরবঙ্গের বিপন্নদের পাশে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি বৃহস্পতিবার দিনভর জেলার বিভিন্ন বন্যা দুর্গত অঞ্চল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। কোচবিহারের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের পর জলপাইগুড়িতে এসে তিনি ধূপগুড়ি, ময়নাগুড়ির বিভিন্ন ত্রাণ শিবিরে যান। বন্যা দুর্গত 5 দিন পেরিয়ে গেলেও ঠিকমতো ত্রাণ না পাওয়ায় মীনাক্ষী মন্তব্য করেন, সরকারের মানবিকতার যে অভাব রয়েছে তা এতে স্পষ্ট। এদিন মীনাক্ষীর সঙ্গে ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অলোকেশ দাস, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, রামলাল মুর্মু, হরিহর বসুনিয়া, সিকান্দার মাঝি সহ জেলা নেতৃত্ব। উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল সর্বত্রই প্রকৃতির রোষে বিধ্বস্ত মানুষ। ধস, বন্যা, দুর্ঘটনা নিত্যসঙ্গী হয়ে উঠেছে এই অঞ্চলের মানুষের। অথচ এতগুলো মেডিকেল কলেজ ও জেলা হাসপাতাল থাকলেও বড়সড় বিপর্যয় বা পথ দুর্ঘটনা সামলানোর মতো সুনির্দিষ্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যবস্থা নেই বললেই চলে। বর্তমানে উত্তরবঙ্গে রয়েছে 5টি মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ, রায়গঞ্জ, কোচবিহার, জলপাইগুড়ি ও মালদহ। পাহাড়ে আছে দার্জিলিং ও কালিম্পং জেলা হাসপাতাল। কয়েক হাজার বেড থাকলেও মাত্র একটি ট্রমা কেয়ার ইউনিট রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, যেখানে শয্যা মাত্র 20টি। পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামে গ্রেপ্তার তৃণমূল নেতা। ধৃতের নাম গোলাম মোল্লা, বাড়ি আউসগ্রামের বেলেমাঠ গ্রামে। জানা গিয়েছে, গোলাম মোল্লা আউসগ্রাম 2 ব্লকের অমরপুর অঞ্চল দলের সভাপতি পদে রয়েছেন। পুলিশ গোলাম মোল্লার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশকে মারধর করা সহ অন্যান্য ধারায় মামলা দায়ের করেছে। শেষে খেলার খবর। মহিলাদের একদিনে ক্রিকেট ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক রান করেছেন স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 23 রান করেছেন তিনি। সেই ইনিংসের পর চলতি ক্যালেন্ডার বছরে তাঁর রান 17 ম্যাচে 982। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের। 1997 সালে 16 ম্যাচে 970 রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙেছেন মান্ধানা। বড় জয় দিয়ে আইএফএ শিল্ড অভিযান শুরু করল মোহনবাগান। বৃহস্পতিবার বিতর্কের আবহে শুরু কিশোর ভারতী স্টেডিয়ামে শুরু হলো ম্যাচ। তবে ম্যাকলারেন রবসনরা বিতর্কের জবাব মাঠে দেওয়ার পণ করেই নেমেছিলেন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আই লিগের দল গোকুলাম কেরালা এফসিকে 5-1 গোলে হারিয়ে দিল মোহনবাগান। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত।